গত কয়েক বছর, ইনফ্যাক্ট বলা যায় 2010 সালে এভারেস্ট আরোহণের পর থেকে প্রতি বছরই 8000 মিটার শৃঙ্গগুলোই আমি টার্গেট করছি ক্লাইম্ব করার জন্য। তারপরের বছর কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা এগুলো তো গেছিলাম। এবছর তারই সূত্র ধরে এবার ভেবেছিলাম চয়ু পৃথিবীর ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ, 8201 মিটার। এটা এভারেস্টের পশ্চিম দিকে কিছুটা দূরেই, ওই একই রিজিয়নে মহালাঙ্গুর এরিয়া আমরা বলি, তার মধ্যেই আছে। চয়ু নেপাল আর চীনের বর্ডারে, কিন্তু নেপালের দিক থেকে আরোহণ হয় না। তো প্রত্যেকবার আগের সমস্ত আরোহণগুলো আমার নেপালের মধ্যে দিয়েই হয়েছিল। এবছর সেই জন্য আমি চিন্তা করে নিয়েছিলাম পাল্টে যাব, চেঞ্জ করব, তিব্বতের দিক থেকে যাব, কারণ চয়ু তিব্বতের দিক থেকেই আরোহণ হয়। সেই মতন আমি কাঠমান্ডু পৌঁছে গিয়েছিলাম। কাঠমান্ডু থেকে বাই রোড বেরিয়ে পড়েছিলাম। কোদারি বলে একটা জায়গা আছে, নেপাল আর চীনের বর্ডার, সেখান থেকে ওপারে চলে গেলাম। ওপারে জাংমো, সেখানে থাকলাম। তারপরের দিন আরও এগিয়ে গেলাম নেয়ালাম, সেখানে রেস্ট নিয়ে, তারপরে টিংরিতে রেস্ট নিয়ে আমরা চয়ু বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছিলাম। 4850 মিটারের মতন উচ্চতা, ওই আশেপাশে 50 মিটার এদিক ওদিক হতে পারে। তো এই ছিল আমার জার্নি। এই চয়ু বেস ক্যাম্প পর্যন্ত গাড়ি চলে যায়। আমরা অনেকেই জানি এভারেস্ট বেস ক্যাম্প নর্থ সাইডে গাড়ি যায়, সেই একই রকম মোরাম বেছানো রাস্তা। টিংরি পর্যন্ত একদম হাইওয়ে, যেটা ওই লাসা চলে যায় হাইওয়ে, আর টিংরি থেকে ওই মোরাম বেছানো রাস্তায় আমরা পৌঁছে গিয়েছিলাম চয়ু বেস ক্যাম্প। সেখানে দুদিন রেস্ট নিয়ে থার্ড ডে আমরা উঠে গিয়েছিলাম ডিপোজিট ক্যাম্প, মাঝখানে একটা তাঁবু লাগিয়ে আমরা চয়ুয়ের অ্যাডভান্স বেস ক্যাম্পে পৌঁছেছিলাম 24শে এপ্রিল আমরা বেস ক্যাম্প, যেটা অ্যাডভান্স বেস ক্যাম্প 5650 মিটার, সেখানে পৌঁছে গিয়েছিলাম। সেই অবধি সব ঠিক ছিল, ওয়েদার খুব ভালো ছিল এবং আমরা খুব স্যাটিসফাই ছিলাম আমাদের চলাটায়। আমরা যেই স্পিডে উঠছিলাম, এবার ভারতবর্ষ থেকে একমাত্র আমিই ছিলাম চয়ুতে, আর বিভিন্ন দেশ থেকে প্রায় 40-42 জন বিভিন্ন ক্লাইম্বার ছিল। তো আমরা সবাই খুব আশান্বিত ছিলাম যে চয়ু খুব ভালোভাবে ক্লাইম্ব হয়ে যাবে। আর অ্যাডভান্স বেস ক্যাম্পের পরে 2টো ক্যাম্প লাগাতে হয়, কেউ 3টে ক্যাম্প লাগায় নিজের সেফটির জন্য, না হলে 2টো ক্যাম্প লাগিয়ে ক্যাম্প 1 ক্যাম্প 2 করেই সাবমিট করা যায়। হয়তো তারপরে আর 7 থেকে 10 দিন লাগতো যদি ওয়েদার সব ঠিকঠাক পেতাম, যে একবার যদি অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে উঠে যাই তারপরে ওই 10 দিনের মধ্যে ক্লাইম্ব হয়ে যায়। এই হচ্ছে চয়ু। আমরা খুব আশান্বিত ছিলাম, কিন্তু ঘটনাটা ঘটলো তারপরের দিন 25শে এপ্রিল, বেলা প্রায় 11:40। সময়টা আমার খুব ভালো খেয়াল আছে, কারণ ওই সময় আমি ডায়েরি লিখছিলাম। আমাদের নিজেদের তাঁবুতে একটু মাথা নিচু করে বসতে হয়, সেই জন্য ডাইনিং টেন্টটা আমরা ব্যবহার করি লেখালেখির জন্য। চেয়ার টেবিলে বসে লেখা যায়। তো আমি লিখছিলাম যে তারপর তো উঠে যাব, যতটা পারি লিখে নিই। তখনই ফিল করি প্রায় 11:40 বাজে নেপালি টাইমে, যে আর্থকোয়েকটা, সিভিয়ার আর্থকোয়েক, খুব ভয়ঙ্কর ভাবে ফিল করতে পেরেছিলাম, কারণ অনেকটা উঁচুতে ছিলাম এবং হয়েও ছিল প্রায় 7 পরে দেখেছিলাম 7.9 রিক্টার স্কেল। তো খুব বেশ বড় ধাক্কা। সেই আর্থকোয়েকে অনেকক্ষণ ধরে চললো, প্রায় মিনিট খানেক ধরে আর্থকোয়েক হয়েছিল। তখনই আমি বুঝে গেলাম যে এই এত বড় আর্থকোয়েক যখন হয়েছে, এর কিন্তু বিভিন্ন রকম এফেক্ট হতে পারে। তো আমি সঙ্গে সঙ্গে তাঁবু থেকে বেরিয়ে আসলাম ডাইনিং টেন্ট থেকে। আমাদের ডাইনিং টেন্টের পিছনেই একটা চেকোস্লোভাক টিমের ডাইনিং টেন্ট ছিল। তো তারাও দেখি বেরিয়ে এসছে, তারাও বুঝতে পেরেছে। সবাই ভালোভাবে বুঝতে পারেনি, কেন তিব্বতের দিকে একটা ঝোড়ো হাওয়া থাকে এবং এত হাওয়া যে তাঁবুগুলো সবসময় কাঁপতে থাকে, নড়তে থাকে। তো কোনটা ভূমিকম্পের নড়া আর কোনটা তাঁবুর হাওয়ার নড়া, সেটা সবাই বুঝতে পারেনি। আর তার থেকে বড় ব্যাপার, চয়ু যারা আরোহণ করতে যায় 8000 মিটারের প্রথম শৃঙ্গ হিসাবে চয়ু আরোহণ করে, কারণ 8000 মিটারে যতগুলো শৃঙ্গ আছে, চয়ু একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পিক। তো সেই জন্য চয়ুটাকে প্রথম হিসাবে নিজেকে যাচাই করার জন্য চয়ুয়ে যায়। এবং আমার সঙ্গে যারা ছিল তার মধ্যে বেশিরভাগেরই এই প্রথম চয়ু এক্সপিডিশন ছিল। তো আমি যখন বেরিয়ে সবাইকে ডাকতে শুরু করলাম, সবাই বেরিয়ে আসলো। তখন আমি বললাম, দেখো এই যে আর্থকোয়েক হয়েছে, এত বড়
ভূমিকম্প হয়েছে তার যে এফেক্টটা কী হতে পারে, উপর থেকে অ্যাভালাঞ্চ, ল্যান্ডস্লাইড, পাথর এসব আসতে পারে। তো আমরা আমাদের পশ্চিম দিকের একটা ঢাল ছিল, সেই ঢালেরই একটা সমতল মতন জায়গায় আমরা তাঁবু লাগিয়েছিলাম। আমি বললাম দেখো উপরে হ্যাঙ্গিং গ্লেসিয়ার আমরা সেরাক বলি, নিচ থেকে বরফ জমতে জমতে একটা ঝুলন্ত বরফের একটা জায়গা হয়ে যায়, হাম্প। তো আমি বললাম যদি ক্র্যাক হয় ওখান থেকে পড়তে পারে, তো আগে আমরা খেয়াল রাখবো ওখান থেকে যদি পড়ে কি না, পড়লে তখন আমরা ভাববো যে কোন জায়গাটা সেফ হবে। এবং আমি দেখেছিলাম যদি পড়ে মাঝখানে একটা গালি দিয়ে ওটা বেরিয়ে যাওয়ার ভয়, মানে মাঝখানে একটা গালি দিয়ে ওটা বেরিয়ে যেতে পারে। তো আমাদের খুব ভয়ঙ্কর জায়গায় আমরা ছিলাম না, কিন্তু যদি বেশি হয় তাহলে হয়তো সেই ধাক্কায় আমাদের উপরে আসতে পারে, কিংবা তার নিচের পাথর উপর থেকে অল্প একটু ভাঙবে, তার ভাইব্রেশনে তার ধাক্কায় আর একটু ভাঙবে, এই করতে করতে যত নিচের দিকে নামে তত ওটা বাড়তে থাকে। তা আমি বললাম যে দেখো একবার খেয়াল করে রাখবে, এবং ভাঙলে আমরা কোন দিকে দৌড়বো। যদি এমন না হয় আমরা বিপদের সময়ে মাথা তো ঠিক থাকে না, এমনভাবেই না দৌড়ে যাই যে যেদিকে এসে পড়ছে সেইখানেই হয়তো বিপদের মধ্যে গিয়ে পড়লাম, তো সেটা যেন না হয়। তা আমি বললাম আমরা পিছন দিকে একটু কোনাকুনি উপর দিকে দৌড়বো, তাহলে আমাদের আরও সেফ জায়গায় পৌঁছতে পারবো। এবং এটা এই অ্যাভালাঞ্চ নামার ব্যাপারটা সঙ্গে সঙ্গে আমরা টের পেলাম, আমাদের ডান দিকে পূর্ব দিকের ঢাল থেকে তখন অ্যাভালাঞ্চ নামতে শুরু করলো, কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে গিয়েছিলো, ততক্ষণে মেঘলা হয়ে গেল। তো যার জন্য আমরা নিজেরা দেখতে পেলাম না, কিন্তু শুধু আওয়াজগুলো পাচ্ছিলাম। কিন্তু আমরা জানি ওই পূর্ব দিকের ঢাল থেকে আমরা অনেক সেফ ছিলাম, কারণ মাঝখানে একটা গ্লেসিয়ার আছে, ওখান থেকে যদি পড়ে তাহলে সব গ্লেসিয়ার দিয়ে চলে যাবে। এই ছিল সেই মুহূর্তের আমাদের ভূমিকম্পের আগে এবং পরের যে আমার নিজের এক্সপিরিয়েন্স কিংবা আমার নিজের দেখার বর্ণনা। তো যখন আমি নিজে বুঝলাম যে আমরা সেফ জায়গায় আছি, সঙ্গে সঙ্গে আমার মাথায় কাজ করলো যে বাকি যারা গেছে এভারেস্টে, বাংলা থেকে এবার 15 জন গিয়েছিল, এবং 15 জনই আমার খুব কাছের, প্রচণ্ড চেনা। তার মধ্যে আমি নিজেই একটা দল পাঠিয়েছিলাম 6 জনের। তো আমার সঙ্গে সঙ্গে মাথায় আসলো এরা কেমন আছে, কারণ উত্তর দিকে যদি এই এফেক্ট হয় তাহলে দক্ষিণ দিকের এফেক্টটা তো আরও বেশি। কারণ ততক্ষণে আমি আমার ওখান থেকে মোবাইল ট্র্যাকারে জানতে পেরে গেছি যে ওর এপি সেন্টারটা ছিল অন্নপূর্ণার কাছে, এবং অন্নপূর্ণাতেও আমার খুব কাছের একজন পরিচিত দীপঙ্কর গিয়েছে। তো আমার মাথায় সবসময় তখনই মানে আমি খুব ওরিড হয়ে গেলাম এদের খবর পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আমি ফোনাফোনি শুরু করে দিলাম বিভিন্নভাবে, আমার মোবাইল ট্র্যাকার থেকে ওদের এভারেস্টের দিকে যারা ছিল তাদের মোবাইল ট্র্যাকার কানেকশন করার চেষ্টা করলাম, এবং কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে গেলাম যে না, সবাই সেফ আছে। প্রথমেই আমি খবর নিলাম বাঙালিগুলো ঠিক আছে কিনা, এই যে 15 জন বাঙালি, প্রথমেই আমি খবর পেলাম যে না, 15 জন বাঙালি একদম সুস্থ আছে। দীপঙ্করের খবর পেলাম না সেদিন, কেন তার 2-3 দিনের মধ্যেও পেলাম না। তবে একটা জিনিস বুঝে গেলাম যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কারণ অ্যাক্সিডেন্টের খবর খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে। আর খবর পেলাম যে খুম্বুতে আবার একটা, গত বছর যেমন 16 জন মারা গিয়েছিল শেরপা, বললো যে ভয়ঙ্কর একটা বড় অ্যাভালাঞ্চ এসছে, এবং তখনই বললো যে তখন তো আর কিছু খবর আসছে, বললো 26 জন ক্লাইম্বার মারা গেছে। তো এটা আমাকে খুব মানে শকিং আমার কাছে ছিল যে বাঙালিরা সবাই ঠিক আছে। প্রথমে তো আমি আমার আশেপাশের লোকেদের সুস্থতার কথা ভাববো, তারপর ভাববো যে ভারতীয়রা, অনেক ভারতীয়, এবার ইন্ডিয়ান আর্মি ছিল, আসামের টিম ছিল, সিকিমের ছিল। তো আমি তখন ভাবলাম যে তাহলে অন্যান্য ইন্ডিয়ানরা কেমন আছে, সেই খবর তক্ষুনি পেলাম না। তক্ষুনি খবর চলে আসলো 650 লোক সারা নেপালে মারা গেছে। তো এটা আমি খুব উদ্বিগ্ন হয়ে পড়লাম যে বাকিরা কেমন আছে। এবং তখন আমি ভাবলাম যে এভারেস্টে ঠিক কী ঘটেছে কোনো খবর নেই, শুধু বলেছে একটা বড় অ্যাভালাঞ্চ এসছে, পুমরি থেকে অ্যাভালাঞ্চ এসছে। তো আমি কিছুতেই মেলাতে পারছি না, কারণ পুমরি এভারেস্ট থেকে অনেকটা আগে, এভারেস্ট থেকে অনেকটা ওয়েস্ট সাইডে, এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর আগে গোরক্ষেপের বাঁ পাশেই পুমরি। তো পুমরি থেকে অ্যাভালাঞ্চ গেলে কী করে এভারেস্ট বেস ক্যাম্প ধ্বংস হতে পারে, মানে এটা আমার মাথায় তখন কাজ করেনি। কিন্তু বুঝলাম যে ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে। শুধু তাই না, তারপর 3-4 বার আফটার শক হলো, নেক্সট ডে আবার আসলো, তারপরের দিন আসলো। আমরা কিন্তু খুব কনফিডেন্ট ছিলাম যে যেটাই হোক না কেন নেপালের দিকে হচ্ছে, আমরা অনেকটা সেফ আছি, আমাদের হয়তো ক্লাইম্বিং আটকাবে না। এবং কতটাই আমরা শিওর ছিলাম এই ব্যাপারে যে আমাদের উপরে একটা দল 27 তারিখে পুজো করলো, কারণ পুজো না করে আমরা কেউ উপরে উঠি না, পুজো দিল। 28 তারিখে আমাদের দল পুজো দিল, তখনও আমরা জানি যে পুজো দিয়েছি মানে 29 তারিখ থেকে উঠতে শুরু করব। এবং 27 তারিখ যারা পুজো দিয়েছিল 28 তারিখে তারাও উঠে গেল। তো আমরা জানি যে আমরা উঠে যাব, 7-8 দিন 10 দিন টাইম পেলে আমরা ক্লাইম্ব করে ফেলব। কিন্তু 28 তারিখে লিয়ান্স অফিসার চলে আসলো,
ওখানে টিবেট মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, চায়না মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, কেউ টিএমএ কেউ সিএমএ, এই দুটো গ্রুপ ওখানে চালায়। তো ওরা ওই লিয়ান্স অফিসার উঠে এসে মিটিং কল করলো। কিন্তু মিটিং কল করার আগেই চায়না গভর্নমেন্ট থেকে ওদের কাছে ইনস্ট্রাকশন চলে আসলো যে যেখানে আছে ইমিডিয়েট নামিয়ে নাও, কারণ ওরা রিস্ক নিতে চাইলো না। প্রতিদিন এরকম হচ্ছে ভূমিকম্প। যদি কেউ মারা যায়, এতক্ষণ কেউ মারা যায়নি, না চয়ু, না লোৎসে বলবো না চয়ু, না এভারেস্ট, না সিসাপাংমা, যেটা তিব্বতের দিক থেকে যেই 3টে পিক আরোহণ হয়, কোনোটাতেই কোনো অ্যাক্সিডেন্ট তখনও হয়নি। কিন্তু যদি একটা হয়, যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রির কেউ মারা যায় কিংবা আমেরিকান মারা যায়, তাহলে তো কোনো মিডিয়া ওকে ছেড়ে দেবে না, চায়না গভর্নমেন্টকে, যে এত কিছুর পরেও এত অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে তুমি অ্যালাউ করেছো কেন। আসলে এটাই ওদের ভয়ের কাজ করেছিল। ওরা সব ক্যান্সেল করে দিল। আমরা 29 তারিখ ডিসিশন নিয়ে নিলাম, 30 তারিখ আমাদের নামতে হবে, এবং 30 তারিখে আমরা নেমে বেস ক্যাম্পে চলে আসলাম। তারপরে নিচে এসে জানলাম পুরো রাস্তা ভেঙে গেছে। যেই কোদারি, নেয়ালাম, টিংরি হয়ে গেছিলাম, সেই রাস্তাটা পুরো ভেঙে গেছে। ওদিকে কোনো গাড়ি অ্যালাউ করছে না। আমাদের যেতে গেলে সেই লাসা হয়ে ফিরতে হবে, এবং ওরাই সমস্ত ব্যবস্থা করে দিল। সেই সিটিএমএ, টিবেটিয়ান চায়না মাউন্টেনিং অ্যাসোসিয়েশন, তারাই ব্যবস্থা করে দিল। তারা আমাদের লাসা নিয়ে গেল। লাসা থেকে ফ্লাইট ধরে আমরা কাঠমান্ডু আসলাম, এবং কাঠমান্ডু থেকে ফিরে আসলাম। ততদিনে আরও নতুন নতুন খবর আসতে শুরু করলো, কত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও পরে আফটার শকে কত ভেঙে পড়েছে। লাসা থেকে যখন ফিরলাম কাঠমান্ডুতে যখন আমি গাড়ি নিয়ে হোটেলে, আমাদের বন্ধুবান্ধব তখন কাঠমান্ডু ফিরে গেছে, তাদের কাছে দেখা করতে যাচ্ছি, দেখছি রাস্তাগুলো সব ভেঙে গেছে, সব রাস্তা বন্ধ করে দিয়েছে। কিছু কিছু বাড়ি হেলে আরেকটা বাড়িতে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে, মানে সেটাও আবার যদি একটা আর্থকুয়েক হয় সব ভেঙে পড়বে। এবং আমরাও এবছর এই মাসেই দেখেছি 12ই মে আবার আর্থকুয়েক হয়েছে। আমি কিছুটা তো অ্যাসিওর যে ওইখানে বাকি যেগুলো হেলেছিল সেগুলোর অনেকগুলো বাড়ি ভেঙে পড়েছে। তো খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে এই মুহূর্তে নেপাল যাচ্ছে। 8600 রিপোর্টেড অলরেডি, যে 8600-র উপরে মারা গেছে। 8600 যখন মারা গেছে মানে তাদের ডেড বডি পাওয়া গেছে, তার মানে নিখোঁজ যারা, তারাও তো কোনো জায়গায়, ম্যাক্সিমাম তারা যে কোনো জায়গায় চাপা পড়ে আছে। তো এই মুহূর্তে নেপাল কিন্তু সত্যি একটা বিপজ্জনক জায়গায় আছে। কেন? যারা মারা গেছে, আর যদি আর্থকুয়েক নাও আসে, ওরা বলছে যে সিরিজ অফ আর্থকুয়েক, আরও হয়তো কিছু আসতে পারে। যদি আমি ধরে নিলাম আসলো না, তাতেও যখনই বর্ষা এসে যাবে, যেই বডিগুলো চাপা পড়ে আছে, শুধু মানুষ না, বিভিন্ন পশু পাখি, গরু, ছাগল, সমস্ত কিছু তো চাপা পড়ে আছে। যেগুলো চাপা পড়ে আছে, বর্ষা আসলে কিন্তু সেগুলো পচতে শুরু করবে, এবং তার অবশ্যম্ভাবী ফল হিসাবে ম্যালেরিয়া, ডায়রিয়া, এই রোগগুলো কিন্তু ছড়িয়ে যাবে, বিভিন্ন ইনফেকশান। এমনকি আমি যখন তিব্বত দিয়ে আসছি, যখন নিচের দিকে আসছি, ওখানে এত নোংরা হয়ে গিয়েছিল, আমি জানি না সেটার সঙ্গে আর্থকুয়েকের কোনো মিল আছে কি না, যে এত ধুলো উঠছিল, এত নোংরা উঠছিল। শুধু আমার না, আমি তো একটা গলার ইনফেকশন নিয়ে নেমেছি, সমস্ত ওখানকার শেরপা, তাদের ডায়রিয়া হয়ে গেল। তো তিব্বতে কিছু না হয়েই যদি এই হতে পারে, নেপালে এত ভয়ঙ্কর কিছু হওয়ার পরে কত ভয়ঙ্কর জায়গায় ওরা পৌঁছে যাবে নেক্সট 2-3 মাসে। মানে আমি মাঝে মাঝে শিউরে উঠি যে ওখানে কারেন্ট নেই, জল নেই, এখন এই মুহূর্তে খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে নেপাল যাচ্ছে। একটা জিনিস যেটা আমরা দেখছি গত কয়েক বছর ধরে, যে পরপর কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সে আমাদের নেপালে হোক, এখানে কেদারনাথ আমাদের উত্তরাখণ্ডে হয়েছে, যেটা যারা আমরা পাহাড়ে যাই তাদের জন্য একটু হতাশাজনক। গত বছর খুম্বুতে 16 জন শেরপা মারা গেছে। তারপর অন্নপূর্ণা সার্কিটে ট্রেকার মারা গেছে। আগে আমরা বলতে পারতাম যে না, মাউন্টেনিংয়ে আমরা যাই, মাউন্টেনিং করি, আমরা জানি পদে পদে বিপদ আছে, যে আমরা জানি কোন ডেঞ্জার আমরা ফেস করতে যাচ্ছি, এবং আমরা তার জন্য সাবধান থাকি। কিন্তু ট্রেকিং তো তা না। আমরা জানতাম ট্রেকিং খুব মজার, প্রচুর জিনিস দেখা যায়, প্রচুর লোকের সঙ্গে মেশা যায়, ওখানকার ফ্লোরা ফনা, গ্রামের জীবন, লোকাল কালচার, তাদের খাবার, একদম একটা অন্য একটা মজার জায়গা, যে পুরোটাই খুব আমরা মজা করতে করতে ট্রেকিং করি। কিন্তু সেই ট্রেকিংয়েও গত বছর একটা ডিজাস্টার ঘটে গেছে, অসংখ্য লোক মারা গেছে। অন্নপূর্ণা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে পপুলার ট্রেক, সবথেকে পপুলেটেড ট্রেক, সবথেকে বেশি লোক অন্নপূর্ণা ট্রেক করতে যায়। সেইখানে একদম ট্রেকিং রুট, চওড়া রাস্তা, কোনো বিপদ নেই, সমস্ত হোটেল আছে, সেখানেও যদি বিপদ হতে পারে তাহলে একটা আনসার্টেনিটি, একটা ভয় সবার মধ্যে কাজ করে। তারপর ছন্দা গায়েনের একটা খবর এসছে, সে তো মাউন্টেনিং করতে গিয়ে সে নিখোঁজ হয়ে গেছে।
মল্লি মাস্তান বাবুর একটা খবর এসছে, সেও একটা জায়গায় গিয়ে তাঁবুর মধ্যে শুয়ে শুয়ে মারা গেছে। এগুলো আমাদের অনেকটা পিছিয়ে নেয়। কেন? আমরা কাউকে বোঝাতে গেলে তখন বলে যে তাহলে এই বিপদের মধ্যে যাচ্ছ কেন? তো তাহলে কি পাহাড় যাওয়া কি লোকের বন্ধ হয়ে যাবে? আমরা বাঙালিরা কিন্তু, আমি বাঙালি হিসেবে খুব গর্ববোধ করি, কারণ সারা ভারতবর্ষ থেকে যত ট্রেকিং হয় তার 70%, 65 থেকে 70% যত মাউন্টেনিং হয় তার 65 থেকে 70% শুধুই আমার আশেপাশের ছেলেমেয়েগুলো করে, এবং কি কষ্ট করে টাকা জোগাড় করে। এভারেস্টে দুবার যারা গিয়ে ফিরে এসছে, তাদের পক্ষে কি থার্ড টাইম টাকা জোগাড় করতে পারবে তারা? শুনছি নেপাল গভর্নমেন্ট পিক বুকিং ফিস ওয়েভ করে দেবে। যদি করেও দেয়, পিক বুকিং ফিস ছাড়া শেরপাদের পেমেন্ট, খাবার দাবার, অক্সিজেন, তাঁবু, অনেক খরচ, এবং সেটা লক্ষ লক্ষ টাকা। এই প্রত্যেকবার এক্সট্রা 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা জোগাড় করা কি সম্ভব? কারা যায় পাহাড়ে? মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। খুব বড় লোক কিন্তু আমি খুব কম দেখেছি পাহাড়ে। শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর যারা মাউন্টেনিং করতে আসে সবাই কিন্তু সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আসে। তো তাদের পক্ষে কি সম্ভব? তাই বলে কি হাল ছেড়ে দেবো? তাই বলে কি যাব না? হ্যাঁ, মানছি এখন পরপর আর্থকোয়েক হচ্ছে, নেপাল এই মুহূর্তে সেফ না, তাহলে একটু ওয়েট করি। আমি একটু আগে বললাম যে বর্ষা নামলে কিছু ডিজিজ আসতে পারে, আমরা তাহলে বর্ষাটা পার হই, তারপর খোঁজ দিই। নেপালে কি যাব না? পাহাড়ে কি যাব না? আমার মনে হয় নিশ্চয়ই যাব। কারণ আমরা যারা পাহাড় ভালোবাসি, নেপালিরা তো সেই পাহাড়েরই সন্তান। আমরা যদি তাদের কোনোভাবে হেল্প করতে চাই, তাহলে ওই 10টা টাকা দিলাম, 20টা টাকা দিলাম না, তাতে কি হবে? একদিন খাবে, সেকেন্ড দিন আবার তার দরকার পড়বে। কিন্তু আমরা যদি যাই, আরও বেশি করে যাব, তবেই আমার মনে হয় তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য সেটাই হবে, যারা মারা গেছে তাদের প্রতি, কিংবা নেপালকে আবার ঘুরে না দাঁড়ানোর জন্য যে সাহায্যটা দরকার, একমাত্র তাদের কাছে গিয়ে আমরা করতে পারি। আমরা যদি না যাই, বুঝতেই পারবো না কত বড় দুর্ঘটনা ঘটেছে। আমরা যদি না যাই, আমরা ঘুরিয়ে সেই হেল্পটাও করতে পারবো না। কারণ যারা পাহাড়ে যায় তাদের উপরেই বেস করে নেপালের অর্থনৈতিক অবস্থাটা দাঁড়িয়ে আছে। নেপালের মেইন সোর্স অফ ইনকাম তার ট্যুরিজম। সুতরাং যাওয়া বন্ধ করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। গেলে আমরাও তো এনরিচ হব, তাদের সঙ্গে কাটানো, পাহাড়ে কিছু সময় কাটিয়ে যাওয়া, নিজেকে চেনা। পাহাড়ে যাই কেন? হয়তো নিজেকে চিনতে। যত বেশি যাব তত বেশি নিজেকে চিনতে পারবো। আমার মনে হয় সবাই আমরা যাব, একটু দেখে নিই, একটু পড়াশোনা করে নিই। আমি দেখেছি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, যত অ্যাক্সিডেন্ট হয় পাহাড়ে, তার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। আমি যদি একটু ঘুরিয়ে বলি, অন্নপূর্ণায় যারা মারা গেছিল তাদের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। তারা খুব ভালো ট্রেকার। তা সত্ত্বেও যদি আমরা ভেবে দেখি ভবিষ্যতের জন্য, যারা ভবিষ্যতে যাচ্ছে তাদের সেফটির জন্য যদি আমরা ভাবি, কেন হয়েছিল অ্যাক্সিডেন্ট? সবাই কি প্রপার খাবার ক্যারি করেছিল? সবাই কি ভেবেছিল যে 2 দিন যদি আটকে যাই পাহাড়ে, যেটা হতেই পারে, তাহলে আমি কিভাবে বাঁচব? সবাই কি জানতো সারভাইভ কীভাবে করতে হয় একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে পড়ে গেলে? পাহাড় তো এরকম না যে একদম আমার বাড়ির ঘরের মতন, যে এই ঘরে না শুয়ে আর একটা পাশের ঘরে গিয়ে শোবো। পাহাড়ে যে কোনো সময় ওয়েদার খারাপ হতে পারে। যদি খারাপ হয়ে যায়, আমি যদি পরের ডেস্টিনেশনে না পৌঁছতে পারি, কোথায় থাকবো? কিভাবে নিজেকে রক্ষা করব? আমরা কি ভেবেছি? আমি যখন পাহাড়ে যাই, তাহলে কেন একটু বেশি পড়াশোনা করে যাব না? ওখানকার ওয়েদার, ওখানকার ফ্লোরাফোনা, ওখানকার সমস্ত কালচার, সমস্ত কিছু জানবো। কেন? কারণ সেটা নিজের জন্য, নিজে এনরিচ হব। আমি যদি আগে থেকে জানি নেপালিরা এই রকমভাবে বিহেভ করে, আমি তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারবো। আমি যদি আগে থেকে জানি নেপালে এই খাবার পাওয়া যায়, আমি সেই খাবার এনজয় করতে পারবো। আমি যদি আগে থেকে জানি যে এই বিপদ হলে আমি পরের ডেস্টিনেশনে পৌঁছতে না পারলে কোথায় কিভাবে থাকবো, আমি আরও বেটার নিজেকে রক্ষা করতে পারবো। আমার মনে হয় আরেকটু প্রিপেয়ার্ড হয়ে, এরকম না, আমি অনেককে দেখেছি যে পাহাড়ে আজকে টিকিট কাটলাম, 2 মাস বাদে টিকিট, হঠাৎ দৌড়তে শুরু করলাম, 15 দিনের ফিজিক্যাল ফিটনেস নিয়ে চলে গেলাম। একদম না, সারা বছর ধরেই থাক না। আমি যদি বেটার ফিট থাকি, আমারই তো কাজে লাগবে। আরেকটু ফিট হয়ে, আরেকটু প্রপার চিন্তা ভাবনা করে যদি যাই, আমার মনে হয় পাহাড়কেও আমরা প্রপার শ্রদ্ধা করে দিতে পারবো। এবং নেপালে যাওয়া কিংবা পাহাড়ে যাওয়া বন্ধ করাটা কোনো কাজের কথা না। তার থেকে বেশি হবে আমরা আরও ভালোভাবে তাদের চিনব, তাদের কাছে যাব। তবেই আমার মনে হয় আমি নিজেও কিছুটা বেটার হিউম্যান বিইং হব, এবং আমি আরও বেটারভাবে তাদের হেল্প করতে পারবো। তাহলে কি করব? চলুন
আমরা সবাই মিলে আরও জানি, আরও এগিয়ে আসি এবং আরও ভালোভাবে পাহাড়টাকে ভালোবাসি। আমি তো চাই, আমি নিজেও, যেমন আমি এতদিন ভাবতাম যে আমি একাই করব, আমি একাই এতদিন যাচ্ছিলাম। এবছর 6টা ছেলে মেয়েকে নিয়ে আমি এভারেস্টে পাঠিয়েছিলাম। আমি নিজেই একটা গ্রুপ বানিয়েছি। আমি ভেবেছি বাড়ির মাসিমা পিসিমা সবাইকে আমি অ্যাডভেঞ্চারে নিয়ে যাব, তারা যতটুকু পারবে। আমি একটা নিজের ছোট্ট গ্রুপ বানিয়েছি, আরোহণ ওয়ান্ডারলাস্ট। এবং আশেপাশে আমি জানি বহু গ্রুপ আছে, যার যেটা সুবিধা হবে তাদের সঙ্গে ভিড়ে যান। আসুন আমরা সবাই মিলে দল বেঁধে পাহাড়ে যাই। দেখি না আরও নতুন করে যদি পাহাড়কে চিনতে পারি, দেখি না আরেকটু নতুন করে নিজেকে আরেকটু ভালো মানুষ যদি করে নিয়ে আসতে পারি। আসুন আমরা সবাই মিলে আবার নতুন করে সবার মধ্যে যে মনের মধ্যে যে ভয়টা, সেই ভয়টাকে তো দূর করেই দিই, আরও এগিয়ে আসি। আরও আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে পাহাড়টাকে নতুন করে দেখি, নতুন করে জানি, নতুন করে চিনি। ধন্যবাদ।